15 তারিখে বিএফএ প্রেসিডেন্ট বলেছে সে ওই দিন ডিক্লেয়ার দেবে স্পেসিফিক কে কোচ হচ্ছে। ক্রিস কোলম্যান স্পেসিফিকভাবে যদি কোচ হয়ে যায় সেটা আমি বলবো ডেফিনেটলি বাংলাদেশ ফুটবলের জন্য পজিটিভ এবং ভালো হবে। এন্ড অফ দ্য ডে আপনাকে দেখতে হবে যে আসলে তার চাওয়া পাওয়াগুলি আসলে আমরা ফুলফিল করতে পারছি কি। ক্রিস কোলম্যান আসলে তারই আসলে স্যালারিটা কেমন হবে বা কী হবে বা তার অ্যাসিস্ট্যান্ট কোচের স্যালারি কেমন সব কিছু কিন্তু আমার মনে হয় যে টেকনিক্যাল যে টিম রয়েছে তারা কিন্তু এই যে লেন্দি প্রসেসটা হচ্ছে আমার মনে হয় যে নেগোসিয়েটের জায়গা থেকে কিন্তু আমার মনে হয় যে প্রসেসটা একটু লেন্দি হচ্ছে না। ফুটবলের ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ যদি দেখেন সেটা একটাই, হ্যাঁ, তো সেইখানে অ্যাসিস্ট্যান্ট কোচ এখানে লোকাল হতে বেশ নট নেসেসারি। বাফুফের কোচ নিয়োগ নিয়ে একটা সিদ্ধান্তহীনতা দেখা যাচ্ছে, অনেক ডিলে হচ্ছে এবং এই কারণে আমরা আসলে রোজারিও মিকেল যিনি শর্ট লিস্টেড ছিলেন তিনি নিজের নামও প্রত্যাহার করে নিয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে আপনি কীভাবে দেখছেন এটাকে? বেসিক্যালি প্রথমত আপনি যদি দেখেন যে প্রসেসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ নিয়োগ দিচ্ছে, টু বি অনেস্ট আমি আমার ফুটবল কেরিয়ারে 20 বছর কেরিয়ারে আমি আসলে কখনও এভাবে ফুটবল কোচ নিয়োগ দিতে দেখিনি এবং আমি 13 বছর জাতীয় দলে খেলেছি, তখনও দেখেছি যে কোচ নিয়োগের প্রক্রিয়াটা এরকম ছিল না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবার যে টেন্ডার সাবমিট করার পরে যেভাবে আসলে প্রোফাইল এখানে পড়েছে, সো ওই অনুযায়ী কিন্তু এরকম কোনো প্রসেসে দেখা যায়নি। তো সেইটা তো আমি বলবো যে একটা এখানে কিন্তু ট্রান্সপারেন্ট একটা সিস্টেম রয়েছে যেখানে কিন্তু কোনো লুকোচুরি বা কোনো কিছু হাইড করার সুযোগ নেই। তো সেই জায়গাটা থেকে এই প্রসেসটা ডেফিনেটলি আমি বলবো যে খুবই পজিটিভ এবং খুবই ওপেন। তো সেই জায়গা থেকে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এর আগে আমরা দেখেছি যে হুটহাট কোচ নিয়োগ দেওয়া হয়েছে বা কাউকে না জানিয়ে কোচ এসেছে, বাট সেই জায়গাটা থেকে তো এবার তো আসলে টেন্ডারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দেন, এখানে কিন্তু কোচ সাবমিট করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি এটা খুবই ভালো উদ্যোগ। শোনা যাচ্ছে যে ক্রিস কোলম্যান সবচেয়ে পছন্দের জায়গাতে আছেন, সো তাকে আসলে কীভাবে দেখছেন? তার কোচিং ক্যারিয়ার সব কিছু মিলে তিনি বাংলাদেশের জন্য কতটা সুইটেবল হতে পারে? বেসিক্যালি এখন কোচ কে হবে আমি কিন্তু নির্দিষ্ট করে এখনও বলতে পারবো না। 15 তারিখে বিএফএ প্রেসিডেন্ট বলেছে সে ওই দিন ডিক্লেয়ার দেবে স্পেসিফিক কে কোচ হচ্ছে। তো সেই জায়গা থেকে এখন ক্রিস কোলম্যান বা কনসেসাও অনেকেই কিন্তু আসলে শর্ট লিস্টে রয়েছে, 3 থেকে 6 জনের একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। বাট সেখানে যদি ক্রিস কোলম্যান স্পেসিফিকভাবে যদি কোচ হয়ে যায় সেটা আমি বলবো ডেফিনেটলি বাংলাদেশ ফুটবলের জন্য পজিটিভ এবং ভালো হবে, কারণ সে ওয়েলসের সাথে কাজ করেছে, তার একটা বিশাল এক্সপিরিয়েন্স, হিউজ একটা এক্সপিরিয়েন্স রয়েছে তার জাতীয় দলে কাজ করার। তো সেইখান থেকে আমি বলবো যে এটা আমাদের ফুটবলের জন্য বড় একটা আশীর্বাদ হবে। বাট এন্ড অফ দ্য ডে আপনাকে দেখতে হবে যে আসলে তার চাওয়া পাওয়াগুলি আসলে আমরা ফুলফিল করতে পারছি কিনা, কারণ আমি যেটা দেখেছি যে সে কিন্তু তার সাথে সাথে কিন্তু একটা পুরো কোচিং স্টাফ চেয়েছে, হ্যাঁ, এবং কোচিং স্টাফের ভিতরে কিন্তু নির্দিষ্ট একটা ব্যারিগেট রয়েছে, লাইক এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে, আপনার জানেন ভিডিও অ্যানালিস্ট রয়েছে, আপনার ফিজিও রয়েছে, ট্রেনার রয়েছে, অনেক কিছু কিন্তু এখানে একটা স্টাফের ভিতরে পড়ে। তো সেইটাও কিন্তু সে ফুলফিল করতে চেয়েছে। তো সেইটা যদি ব্যাটে বলে মিলে আমার মনে হয় যে সব থেকে সেটা বেটার হবে, বিকজ আমরা সবসময় বলেছি যে জাতীয় দলের ক্ষেত্রে আসলে কোচ নিয়োগের ব্যাপারে যদি আপনি ইন্টারন্যাশনালি যদি একটা বিরাট এক্সপিরিয়েন্স থাকে তার জন্য কাজ করাটা সহজ হয়। ক্লাব ফুটবল একরকম সিস্টেমে চলে, জাতীয় দল আর একটা প্যাটার্নে চলে। তো সেখানে তো তার জাতীয় দলে কোচিং করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেখানে ক্রিস কোলম্যান হলে আমি বলবো যে এটা বাংলাদেশ ফুটবলের জন্য বিশাল একটা ব্যাপার হবে। আপনি যেটা বলছিলেন যে ক্রিস কোলম্যান তার পুরো কোচিং স্টাফ নিয়ে আসার একটা চিন্তাভাবনা করছেন বা এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, সেখানে তার সহকারী কোচ যিনি কিট সিমন্স তার সঙ্গে ওয়েলসে ছিলেন, তো তিনি শোনা যাচ্ছে কিট সিমন্সকে চেয়েছেন তার সহকারী কোচ হিসেবে। সো বাংলাদেশের একটা দেখা যায় যে বাফুফের ক্ষেত্রে আমরা শুনেছি যে বাজেটের একটা ব্যাপার আছে, বাফুফের নির্দিষ্ট একটা বাজেট রয়েছে, সেখানে ক্রিস কোলম্যানকে নেওয়াটাই অনেক বিশাল একটা বাজেটের ব্যাপার রয়েছে। তারা জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়কেও বলেছে যে আমাদের কিছুটা হেল্প করতে, এবং সেখানে কিট সিমন্সকে আনাটা আরও কতটা বেশি টাফ হতে পারে এবং আমরা আসলে বাজেটের কারণে ঘুরে ফিরে সেই গড়পড়তার দিকে আবার যাবো কিনা। দেখেন এখানে বাজেট কনসিডারেশন একটা বিশাল ফ্যাক্ট, হ্যাঁ, আমাদের এই কালচার থেকে, হ্যাঁ। তো সেখানে তো এটা যখন মাস শেষ হবে তাকে স্যালারিটা পেড করতে হবে। ইটস নট অনলি হেড কোচ, পুরো কোচিং স্টাফের। তো একটা কোচিং স্টাফে কিন্তু 10 জনের মতো একটা স্কোয়াড থাকে, হ্যাঁ। আমরা সবসময় চিন্তা করি হেড কোচ নিয়ে, বাট এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে, গোলকিপার কোচ থাকে, ট্রেনার থাকে, ভিডিও অ্যানালিস্ট থাকে, ফিজিও থাকে, অনেক একটা বড় ব্যারিগেড থাকে। তো তাদেরকেও কিন্তু আপনাকে পে করতে হবে। তো এখানে ক্রিস কোলম্যান আসলে তারই আসলে স্যালারিটা কেমন হবে বা কী হবে বা তার অ্যাসিস্ট্যান্ট কোচের স্যালারি কেমন সব কিছু কিন্তু আমার মনে হয় যে টেকনিক্যাল যে টিম রয়েছে তারা কিন্তু এই যে লেন্দি প্রসেসটা হচ্ছে আমার মনে হয় যে নেগোসিয়েটের জায়গা থেকে কিন্তু আমার মনে হয় যে প্রসেসটা একটু লেন্দি হচ্ছে, হ্যাঁ। আমরা হয়তো একটু হতাশ হচ্ছি, আমরা মনে হয়তো একটু মানে কনসেন্ট্রেট রাখতে পারছি না যে এখনও কেন কোচ নিয়োগ দিচ্ছে না, বাট নেগোসিয়েটের কিন্তু একটা জায়গা রয়েছে। তো সেইটা করতে গিয়ে কিন্তু হয়তো প্রসেসটা একটু লেন্দি হচ্ছে, বাট আই হোপ সেটা যদি কনসিডারেশনে রেখে ক্রিস কোলম্যান এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ সিমন্স যদি এখানে যদি কনফার্ম করে তো সেটা তো অবশ্যই আমাদের ফুটবলের জন্য ভালো হবে। বাট আপনাকে দেখতে হবে যে আসলে বাজেটটা আসলে মাত্রাতিরিক্ত না হয়।
এবং আপনি যেটা বলছেন যে ট্রু যে আমাদের স্পোর্টস মিনিস্ট্রিও কিন্তু এখানে হেল্প করার একটা বড় কিন্তু তারা একটা প্ল্যান করেছে, তো সেটাও যদি হয় এটা আমি বলবো যে খুবই ভালো দিক হবে। আমি স্পেসিফিক্যালি জানতে চাচ্ছিলাম, এটা বাংলাদেশের ফুটবলে হয়, বাংলাদেশের ক্রিকেটে হয়, আমরা দেখি উপমহাদেশে যারা আমরা আসলে আমাদের প্রধান ভাষাটা আসলে ইংরেজি না, তো অনেক গুঞ্জন শোনা যায়, অনেক সময় অভিযোগ থাকে যে আমাদের প্লেয়াররা ইংরেজিতে তারা যেহেতু নেটিভ ভাষায় কথা বলে, তো তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগের একটা দেখা যায় যে গ্যাপ পড়ে যায়। সো এটা আপনি নিজে প্লেয়ার ছিলেন, অধিনায়ক ছিলেন, সব কিছু মিলে এটা কি আসলে আসলে গ্যাপ পড়ে কিনা, মানে আপনি প্লেয়ার হিসেবে কি মনে করেন বা নিজে যেহেতু খেলেছেন? না, ফুটবলের ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ যদি দেখেন সেটা একটাই, হ্যাঁ, তো সেইখানে অ্যাসিস্ট্যান্ট কোচ এখানে লোকাল হতে বেশ নট নেসেসারি, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি না। এখানে কোচের মতামত, হেড কোচের মতামতটা হলো সব থেকে বড় ব্যাপার। এবং আপনি যেটা বলছেন যে কমিউনিকেশনের ক্ষেত্রে যদি আপনার লোকাল কোচ কোনো হেল্পে আসে, সেটাও আবার আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট বা পজিটিভ দিক। বাট আপনি যদি অ্যাসিস্ট্যান্ট কোচ বিদেশি হয় বা যদি প্লেয়ারদের বোঝানোর জন্য যদি একজন আপনি দোবাসীও রাখেন, সেটাও সেটা আমি খারাপ দিক দেখছি না। বাট এটা নেসেসারি না যে অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের লোকাল হতে হবে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে প্লেয়ারদের কমিউনিকেশন বোঝানোর জন্য এক্সট্রা একজন লোক নিয়োগ দেবেন বাংলাদেশের পক্ষ থেকে, সেটা তো আসলে তেমন দোষের কিছু না, এবং সেটা থাকতেই পারে। বাট আমার কাছে মনে হয় যে হেড কোচের আপনার এইখানে প্রাধান্যটা বেশি দিতে হবে, সে কী চাচ্ছে। হ্যাঁ, সে যদি অ্যাসিস্ট্যান্ট কোচ তার নিজের পছন্দ মতো চায়, গোলকিপার কোচ তার নিজের পছন্দ মতো চায়, সেটাই আপনার নিয়োগ দেওয়া উচিত। বিকজ হেড কোচ কিন্তু আসলে টিমের কোচিং স্টাফের বাইরে কারো কিন্তু কোনো মতামত নেবে না। যখন খেলাটা শুরু হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু সে তার মতামত কিন্তু ওই স্টাফের সাথেই ডিসকাস করবে। তো সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্রসেসটাতে আমার কাছে মনে হয় যে তার মতামত সব থেকে গুরুত্বপূর্ণ দেওয়া উচিত। যদি ক্রিস কোলম্যান আসে, আমরা ধরে নেই তিনি আসলো বা তার কোচিং স্টাফও বাংলাদেশ ফুটবল পেলো, এরপরে আসলে আমাদের বাংলাদেশের ফুটবল যে একটা রিভলিউশন হয়ে গেছে আমি বলবো, হামজার আর চলে এসেছে, সমিত সোম আর অনেকে আসতেছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশের আসলে প্ল্যানটা বা বাংলাদেশের ভবিষ্যৎ যে গোলটা সেটা কী হতে পারে? আমরা কি আমরা যেহেতু অনেকদিন ধরে সাফ জিতি না, সো সাফে কি আমরা আটকে থাকবো নাকি বাংলাদেশ আসলে কোনভাবে চিন্তা করলে বেটার হয়? এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমরা আসলে এখন সাফের গণ্ডিতে থাকবো কি না, আমাদের নেক্সট প্ল্যানটা কী হবে, কোচকে আসলে আমরা কী প্ল্যান দিব, আমাদের টার্গেটটা কী। ডেফিনেটলি 2 বছরের যদি কোচকে আপনি চুক্তি করেন, একটা বড় প্ল্যান দিয়ে কিন্তু কোচের সাথে আপনি সাইন আপ করবেন। তো সেই জায়গা থেকে তো ডেফিনেটলি এইটা এই মুহূর্তে কিন্তু আসলে আমাদের দল যে স্ট্রেংথ বিল্ড আপ করেছে, আপনি যেটা বললেন যে হামজা, সমিত, জায়ান, এই ধরনের প্রমিজিং প্লেয়ার আসাতে এবং এই ধরনের ট্যালেন্টেড প্লেয়ার আমাদের দলে যুক্ত হতে আমাদের দলটা তো অবশ্যই স্ট্রেংথ বিল্ড আপ করেছে, রাইট। এবং এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে আমরা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তারা ভালো ফুটবল খেলেছে, হ্যাঁ, আমাদেরকে আশা দেখাচ্ছে। এবং আরও কিছু পাইপলাইনে প্লেয়ার আছে প্রবাসী, যারা এখানে আসার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। তো সেই জায়গা থেকে একটা স্ট্রং জাতীয় দল যেহেতু আছে, ডেফিনেটলি আমাদের এখন সাফের ভিতর পড়ে থাকলে হবে না। ডেফিনেটলি আমি মনে করি যে আমাদের এখন আসিয়ান কান্ট্রি লাইক সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ভিয়েতনাম, আপনি জানেন রিসেন্টলি ইন্ডিয়া কিন্তু আসিয়ান যে কাপ হবে সেটাতে খেলবে। সো আমি এর আগেও বলেছি, হ্যাঁ, মিডিয়াতেই বলেছি যে আমরা যদি আসিয়ানের সাথে কানেক্টেড হয়ে যেতে পারি, তখন কিন্তু আপনার দলটা আস্তে আস্তে রিবিল্ড হবে, স্ট্রং জাতীয় দলে পরিণত হবে। বিকজ সাফের আপনি যদি মালদ্বীপ, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা এদের সাথে খেলতে থাকেন, আপনি কিন্তু আপনার লেভেলটা এই পর্যায়ে রেখে যাবেন, হ্যাঁ। সুতরাং আপনি আসিয়ান কান্ট্রি মিডল ইস্টের সাথে যখন যাবেন, তখন কিন্তু আপনার স্ট্রেংথ আস্তে আস্তে বিল্ড আপ। এবং এশিয়ান কাপ কোয়ালিফাই যদি আপনি সিঙ্গাপুর, হংকং এদের সাথে ম্যাচগুলোই দেখেন, ক্লোজ ম্যাচ হয়েছে এবং এও ম্যাচে গিয়ে হংকংয়ের সাথে আমরা পয়েন্ট এনেছি। সুতরাং আমাদের নেক্সট প্ল্যানটা হচ্ছে এশিয়া কাপ ঘিরে।